ব্যাংকে রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে গ্রাহকের দুশ্চিন্তার কিছু নেই জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জুলাই মাসের তুলনায় অগস্টে কমেছে মূল্যস্ফীতি। যুক্তরাষ্ট্র থেকে জিএসপি ফিরে পাওয়ার সবুজ সংকেত পেল বাংলাদেশ। রফতানি আয়ের তথ্য গরমিল ঠেকাতে উদ্যোগ অন্তর্বর্তী সরকারের, জানালেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। আমদানিকারক ছাড় না করায় চট্টগ্রাম কাস্টমসে নিলামে উঠছে ৩৯৯টি গাড়ি। আছে এমপি কোটায় আসা ২১ কোটি টাকা মূল্যের দুটিও। নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান ব্যবসায়ীদের। বরিশালে দেশের প্রথম গ্রিন হাউস গ্যাস নির্গমন নিরূপণ ল্যাব স্থাপন। ধানক্ষেত থেকে স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ হবে তথ্য, জানা যাবে নির্গত মিথেন গ্যাসের পরিমাণ। এবং মালদ্বীপে চলতি মাসে আসতে পারে নতুন কর্মী নিয়োগের ঘোষণা। আশার আলো দেখছেন প্রবাসীরা। কর্মসংস্থান যাচাই করে যাওয়ার আহ্বান বাংলাদেশ মিশনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। পাচারের অর্থ ফেরাতে খুব শীঘ্রই টাস্ক ফোর্স গঠন হবে। বিগত সরকারের ব্যাংক খাতের নীতিও পর্যালোচনা করা হবে। রোববার বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। ব্যাংকিং খাতের বাইরে নেওয়া ৭০,০০০ কোটি টাকার মধ্যে ৩০,০০০ কোটি ফেরানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ব্যাংকে রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেও জানান তিনি। সরকার পতনের পর আরও দৃশ্যমান হয় ব্যাংক খাতের নড়বড়ে অবস্থা। ধুঁকতে থাকা এ খাতকে স্থিতিশীল করতে নানা সংস্কারের পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। তারই ধারাবাহিকতায় বিগত সরকারের আমলে ব্যাংক খাতে নেয়া নানা নীতি পর্যালোচনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আভাস দেন ব্যাংকিং কোম্পানি আইন পরিবর্তনের। অবশ্যই ব্যাংকিং কোম্পানি অ্যাক্টকে মডিফাই করতে হবে। আমরা ওই পলিসিগুলোকে রিভিউ করব। ওই পলিসি হয়তো দেখা গেল যে শুধুমাত্র 10টা লোকের জন্য স্বার্থ সার্ভ করছে, সেক্ষেত্রে আমরা পলিসি ক্যান্সেল করে দেবো। রোববার কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে গভর্নর জানান, আগের সরকারের সময় ৭০,০০০ কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে যাওয়ায় তারল্য সংকট তৈরি হয়েছিল। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার ৩০,০০০ কোটি টাকা ফেরানোয় সংকট কাটতে শুরু করেছে। প্রায় ৭০,০০০ কোটি টাকার মতো ব্যাংকিং খাতের বাইরে চলে গেছিল, যে কারণে লিকুইডিটি শর্টেজটা বাজারে ছিল। এটার ৩০,০০০-এর মতো ফেরত চলে এসছে ব্যাংকিং খাতে। আমরা ৯৫% পরিবারকে বলি তোমাদের টাকা নিরাপদ, তোমরা নিবে না, তাহলে তো আমার একটা চাপ কমে যাচ্ছে ব্যাংকের উপর থেকে। সেই উদ্দেশ্যেই এই ঘোষণাটা দেওয়া। তাদের একটা পয়সাও হারানোর কোনো সম্ভাবনা নাই। এদিকে পাচারের অর্থ ফেরাতে শিগগিরই দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতায় টাস্ক ফোর্স গঠন করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশ ব্যাংক, দুদক, সিআইডি, হোম মিনিস্ট্রি, তারপরে ফরেন মিনিস্ট্রি, বিদেশেও তো উদ্ধার করার কাজ করতে হবে, ফরেন মিনিস্ট্রি, এই ধরনের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে একসাথে কাজ করার জন্য একটা টাস্ক ফোর্স করা হবে। এসালম গ্রুপের সম্পদ নিজ দায়িত্বে কিনতে হবে বলেও সতর্ক করেন গভর্নর। তারা নিজ দায়িত্বে কিনবে, এইটার মালিকানার গ্যারান্টি কিন্তু আমরা দেব না। কর্মীদের স্বার্থে কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংক জব্দ করেনি বলেও জানান গভর্নর। বাংলাদেশি এক্সপার্টদের একটা। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। জুলাই মাসের তুলনায় অগস্টে দেশের খাদ্য মূল্যস্ফীতি কমেছে ৩.৫%। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। এতে দেখা গেছে গত মাসে জুলাইয়ের তুলনায় বাজারে খাদ্যের দাম কম ছিল। অগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১১.৩৬%, যা জুলাইয়ে রেকর্ড ১৪.১০% ছিল। একই সঙ্গে জুলাই মাসের তুলনায় অগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে ১.১৭%। অগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০.৪৯%, যা জুলাই ছিল ১১.৬৬%। তবে কিছুটা বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি। অগস্টে তা বেড়ে দাঁড়ায় ৯.৭৪%। এই হার জুলাই ছিল ৯.৬৮%। সরকারি হিসাবে জুলাইয়ের তুলনায় অগস্টে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনেকটা স্থির নিত্যপণ্যের বাজার। সকালে কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ১ মাসের বেশি সময় ধরে চড়া চালের দাম। ব্যবসায়ীদের দাবি, কমতির বিপরীতে মৌসুমের শেষ দিকে এসে
কেজিতে 1 টাকা বেড়েছে দাম। এদিকে কমতির হাওয়া লাগা মাছের বাজারও এখন বাড়তির দিকে। বড় আকারের রুই, কাতলা, মৃগেল কিনতে কেজি প্রতি ভোক্তাদের গুনতে হচ্ছে 400 থেকে 500 টাকা। আর ইলিশের দাম আকাশ ছুঁই ছুঁই। 1.5 কেজি ওজনের ইলিশ প্রতি কেজি 2200 থেকে 2300, 1 কেজির কাছাকাছি ওজনগুলো 1700 থেকে 1800 টাকা। ব্রয়লার মুরগির বাজারেও আগুন। কেজি প্রতি বিক্রি হচ্ছে 170 থেকে 175 টাকা। তবে কিছুটা কমেছে সোনালী মুরগির দাম, 10 টাকা কমে বিক্রি হচ্ছে 240 টাকা। আর 155 থেকে 160 টাকা ওজনে ডজনে বিক্রি হচ্ছে ডিম। বাজার পরিস্থিতি সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, প্রায় শেষ মাস বলা চলে জুলাই মাসে গত 13 বছরের তুলনায় সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি ছিল 14.10%, অর্থাৎ 2011 সালের পর এত বেশি খাদ্য মূল্যস্ফীতি কিন্তু বাংলাদেশে ছিল না। সেটি গত অগাস্ট মাসে এসে কিন্তু কমে এসেছে, 11.36% নেমেছে। অর্থাৎ খাদ্যপণ্য যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে এই সকল পণ্যের দাম কিন্তু সরকার হিসাবে বলা চলে যে কমেছে। আমরা বাজারের বাস্তবতা যদি একটু আপনাদেরকে জানাতে চাই, এই মুহূর্তে আমরা কারওয়ান বাজারে আছি। এখানকার যারা বিক্রেতা আছেন এবং ক্রেতা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন খানিকটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা গেছে জুলাই মাসের তুলনায় অগাস্ট মাসে। যদি স্পেসিফিক কিছু পণ্যের কথা বলি, আমাদেরকে বিক্রেতারা যেটি বলছেন এখানে বেশ কিছু পণ্যের দামে কিন্তু পরিবর্তন এসেছে। বিশেষ করে আটা, ময়দা, চিনি, এলাচ, দারচিনির মতন কিছু মশলা জাতীয় পণ্যের দাম কিন্তু কমেছে। একই সাথে তেলের দামও যদি গত 2-1 মাসের তুলনায় বলি, অগাস্ট মাসে সেটি কিন্তু কিছুটা কমে এসেছিল এবং এই মাসেও সেটি কিন্তু কিছুটা কমেছে। তবে অন্যান্য যেসব পণ্য, বিশেষ করে চালের কথা যদি বলি, সেই চালের দাম কিন্তু কমেনি। গত 1-1.5 মাস যাবত যে দাম আছে সেই দামই কিন্তু বিরাজ করছে। মিনিকেট চাল কিন্তু এখনো বাজারে 70 টাকার উপরে গুনতে হচ্ছে। অন্যান্য চালের ক্ষেত্রে, বিশেষ করে আটাশ চালের ক্ষেত্রে আমরা যদি দেখেছি যে 57-58 টাকা বা তারও বেশি কিন্তু গুনতে হচ্ছে। পাশাপাশি নাজিরশাহীর চালের দামও কিন্তু 60 থেকে 80 টাকা, অর্থাৎ মানভেদে এসব চালের দামও কিন্তু ঊর্ধ্বমুখীর দিকে এবং চড়া দামই কিন্তু বিরাজ করছে। পাশাপাশি আমরা একটু মুদির বাজারে কিছুক্ষণ আগে, মুদির বাজারে আগে আমরা মাছের বাজারে ছিলাম, মুরগির বাজারে ছিলাম, ডিমের বাজারে ছিলাম। সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতার মাঝে কিছুটা স্বস্তি, অর্থাৎ জুলাই মাসের তুলনায় অগাস্ট মাসে এসে মাছের দামে কিছুটা তারা কম পেয়েছেন। তবে গত 1-2 সপ্তাহ যাবত কিন্তু এখনো চড়া এই যে স্থির অবস্থা সেটি কিন্তু আছে। আজকেও আমরা দেখেছি ইলিশ মাছ এখানে বিক্রি হয়েছে। বড় আকারে ইলিশ 2200 থেকে 2300 টাকা গুনতে হচ্ছে, যেগুলো 1.5 কেজি ওজনের ইলিশ বা কিছু কম 1 কেজি বা 1 কেজি 200 গ্রাম ওজনের যেসব ইলিশ সেগুলো কিন্তু অন্তত 1700-1800 টাকা গুনতে হচ্ছে। মুরগির বাজারের খবর যদি আপনাদেরকে একটু জানাই, যে ব্রয়লার মুরগির দাম যেটি আসলে জুলাই মাসে 200 টাকা বা তারও বেশি ছিল, সেটি কিন্তু এই অগাস্ট মাসে এসে, গত অগাস্ট মাসে কিন্তু 160 টাকাতে নেমেছিল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিন্তু সেটি 170 টাকা কিংবা এখন 175 টাকার মতন করে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। এবং এই সোনালী মুরগির দামও কিন্তু কিছুটা বেড়েছিল, 260-70 টাকার দিকে ছিল, কিন্তু সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন 240 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো মূল্যস্ফীতির এই ওঠানামার মাঝে কিন্তু সাধারণ ভোক্তাদের একটাই প্রত্যাশা, তাদের নাগালের ভিতর সকল নিত্যপণ্যের দাম চলে আসবে। তো কারওয়ান বাজার থেকে আমার কাছে বাজারে এই ছিল সবশেষ খবর। বাজার পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। অবশেষে মার্কিন জিএসপি ফিরে পাওয়ার ব্যাপারে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। আর চলতি অর্থ বছরে রফতানি আয়ের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12.4%। দুপুরে রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এদিকে ডিসেম্বরের মধ্যে এডিবি $400 মিলিয়ন সহায়তা দেবে বলেও জানান উপদেষ্টা। 2013 সালের এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসের রেশ ধরে অনিরাপদ কর্মপরিবেশ সামনে এনে বাংলাদেশকে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা জিএসপি স্থগিত করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর গেল 1 দশকের বেশি সময়ে জল গড়িয়েছে অনেক দূর। ইউরোপ আমেরিকার ক্রেতাদের জোট অ্যাকর্ড অ্যালায়েন্স বছরের পর বছর ঢাকায় কাজ করে জানিয়ে গেছে সন্তুষ্টির কথা। এবার বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে মার্কিন প্রশাসনও সবুজ সংকেত দিয়েছে বলে জানালেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা
উপদেষ্টা। রোববার দুপুরে রপ্তানি উন্নয়ন ব্যুরোর 146তম এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের 59তম পরিচালনা পর্ষদ সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। জিএসপির সুবিধা তো অলরেডি তাদেরকে বলা হয়েছে দেওয়ার জন্য, ওদের কিছু কন্ডিশন আছে, আমরা ফার্দার করব। আমরা আশা করি তাদেরকে বলা হয়েছে আমেরিকা মানে আমাদের প্রতি ইতিবাচক দৃষ্টি আছে সব দিক দিয়ে। পরে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাইকা, এডিবির প্রতিনিধি এবং অস্ট্রেলিয়ান হাই কমিশনার। বৈঠক শেষে উপদেষ্টা জানান বাংলাদেশকে ফান্ড দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে জাইকা, এডিবি ও অস্ট্রেলিয়া। বাজেট সহায়তা হিসেবে ডিসেম্বরে $400 মিলিয়ন দিচ্ছে এডিবি। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস দিয়েছে জাইকা, আর অস্ট্রেলিয়া আগ্রহী আঞ্চলিক বাণিজ্যে। উপদেষ্টা জানান অস্ট্রেলিয়া আসলে আসিয়ানে অন্তর্ভুক্ত হতে পারবে বাংলাদেশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আমদানি করা 399টি গাড়ি আমদানিকারক ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে বিক্রির জন্য চট্টগ্রাম কাস্টমস হাউসের কাছে হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে এমপি কোটায় আনা 21 কোটি টাকা মূল্যের 2টি গাড়িও নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দীর্ঘসূত্রিতায় মূল্যবান এসব গাড়ি স্ক্র্যাপ হওয়া থেকে বাঁচাতে নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আমদানি পরবর্তীতে ইয়ার্ডে রাখার নির্ধারিত সময়সীমা 30 দিনের বেশি অতিবাহিত হওয়ায় নিলামে বিক্রির জন্য 399টি গাড়ি কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে সাধারণ মানের মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার যেমন রয়েছে, তেমনি রয়েছে মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার এবং BMW ব্র্যান্ডের দামি গাড়িও। দীর্ঘদিন ধরে এসব গাড়ি বন্দরে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখায় দ্রুত নিলামে বিক্রির তাগদা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এটা আমাদের গুরুত্বপূর্ণ জায়গা অকুপাই করে আছে। আমরা চাই জরুরি ভিত্তিতে এগুলো অকশন করা হোক এবং কাস্টমস কর্তৃক এগুলো নিষ্পত্তি করে আমাদের জায়গাটা আমাদেরকে খালি করে দেওয়া হোক। এই অবস্থায় প্রথম পর্যায়ে 16 কোটি 10 লাখ টাকা মূল্যের একটি মার্সিডিজ বেঞ্জ এবং 5 কোটি 17 লাখ টাকা মূল্যের একটি ল্যান্ড ক্রুজার 18 সেপ্টেম্বর নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। এর মধ্যে ল্যান্ড ক্রুজার গাড়িটি কুমিল্লা 7 আসনের সাবেক সংসদ আলী আশরাফের। 16 কোটি টাকা মূল্যের গাড়িটির আমদানিকারক হিসেবে ঢাকার একটি প্রতিষ্ঠানের কথা বলা হলো। এটিও এমপি সুবিধায় আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ল্যান্ড ক্রুজারটা 22 সালে একজন সংসদ সদস্য উনি আমদানি করেছিলেন, মানে বিল অফ এন্ট্রিটা বা ইয়েটা ওনার নামে দেয়া। আর যেটা মার্সিডিজ বেঞ্জ, যেটা জেসি ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান গুলশানে কার ইম্পোর্টার, তাদের নামে আমদানিকৃত। এদিকে কঠোর নিয়ম এবং দীর্ঘসূত্রিতার কারণে চট্টগ্রাম বন্দরে সেটে থাকা মূল্যবান বেশ কিছু গাড়ি বারবার নিলাম ডেকেও বিক্রি করা যায়নি। নিলামের জন্য এনে রাখা অন্যান্য দামি গাড়ির সঙ্গে সাবেক সংসদ উপনেতা ও প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নামে আমদানি করা গাড়িও দেখা গেছে বন্দরের কার শেডে। বিক্রি না হওয়া অন্তত 80টি গাড়ি সম্প্রতি কেটে টুকরো করে স্ক্র্যাপ করা হয়েছিল। এই ধরনের দামি গাড়ির ক্ষেত্রে স্ক্র্যাপের মতো অপচয় প্রতিরোধে নিলাম প্রক্রিয়া সহজীকরণের কথা বলছেন শিল্প মালিকেরা। পাওয়ার পরে যে প্রসেসগুলো আছে, ডকুমেন্টেশনের যে ঝামেলাগুলো আছে, সেগুলো যিনি টেন্ডারটা পাবে তার পোহাতে হবে। কিন্তু এটা তো টোটাল একটা প্যাকেজ হওয়া দরকার, যে আমি টেন্ডার জিতবো প্লাস আমি এই গাড়িটা যেরকম রাস্তায় নিয়ে চালাতে পারি কিংবা বিক্রি করতে পারি, সেই ধরনের একটা সিস্টেমে তো আসতে হবে। বিশ্ববাজারে অভিজাত ব্র্যান্ডের এসব গাড়ির দাম 1 থেকে 2 কোটি টাকা হলো আমদানি নিরুৎসাহিত করতে বাংলাদেশে 810% শুল্ক আদায় করা হয়। এক্ষেত্রে এমপি কোটায় আনা গাড়িগুলোর শুল্ক মওকুফের বিধান রয়েছে। চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে এই 399টি গাড়ি নিলামে বিক্রি করার জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাজার মূল্য কয়েক হাজার কোটি টাকা। এই টাকা জলে যাওয়ার আগেই গাড়িগুলো দ্রুত নিলামে বিক্রি করা উচিত। এর আগেও অসংখ্যবার নিলামে বিক্রি করতে না পারা মহামূল্যবান গাড়ি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতে হয়েছে। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। কুড়িগ্রামের চাকির পশার নদী দখল করে বানানো হয়েছে অসংখ্য পুকুর। মাঝখানে বাঁধ দেয়ায় বন্ধ পানি প্রবাহ। পানি নিষ্কাশন না হয় উজানের হাজার হাজার একর ফসলি জমি
পরিণত হয়েছে অনাবাদি জমিতে। দখলদারদের উচ্ছেদে এলাকাবাসী আন্দোলন করলেও তা কাজে আসেনি। যদিও জেলা প্রশাসনের দাবি, অবৈধ দখলদার উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হয়েছে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। পাখির চোখে দেখলে মনে হবে অসংখ্য খণ্ড খণ্ড পুকুর বা মাছের ঘের। দেখে বোঝার উপায় নেই এটি এক সময়ের খরস্রোত ও গভীর চাকির পশার নদী। দখলের কারণে এখন অস্তিত্ব সংকটে প্রাকৃতিক জলাধারটি। কুড়িগ্রামের ইটাকুড়ি থেকে থেতরাই পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার নদীর ৫টি মৌজা বিল শ্রেণীভুক্ত, যার আয়তন ২৬৫.13 একর। এর মধ্যে ২৩৫ একরই দখল করে প্রভাবশালীরা গড়ে তুলেছেন নানা অবকাঠামো ও মৎস্য খামার। প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে ২২ জন দখলদারের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। পানিটা এই দিক দিয়ে এসে এই দিকে চলে গেছে, এখন তো সব বন্ধ করে দিচ্ছে। হাজার হাজার একর জমি আবাদ নষ্ট হয়ে যাচ্ছে। যখন যে সরকার এসেছে এর মধ্যে তাদের লোকজন ক্ষমতাসীনরা দখল করে নিয়ে পুকুর বানিয়েছে। চাকির পশার নদীর মাঝ বরাবর এভাবেই আড়াআড়িভাবে প্রায় ৫০০ মিটার পাকা সড়ক নির্মাণ করে বন্ধ করা হয়েছে মূল প্রবাহ। এর ফলে উজানের প্রায় ২০,০০০ হেক্টর আবাদি জমি অনাবাদিতে পরিণত হয়েছে। কয়েকজন কৃষক জানালেন কিভাবে বিভিন্ন জায়গায় পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা তৈরির ফলে ধ্বংস হয়েছে ফসলি জমি। পানিটা যাওয়ার যে রাস্তাটা ছিল সেখানে একটা আড়াআড়িভাবে একটা পাকা রাস্তা তৈরি করা হয়েছে, সেখানে কোনো ব্রিজ নাই। ৩ ফসলি জমি, এখন এক ফসলি যে করি তারও আমরা জলাবদ্ধ জানতে পাই না। নদী উদ্ধারে বিভিন্ন সময় নদী কমিশন ও উচ্চ আদালত নির্দেশনা দিলেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী যা প্রয়োগ করা দরকার বর্তমান প্রশাসন তাই প্রয়োগ করবে। তবে জেলা প্রশাসনের দাবি, নদী উদ্ধারে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখানে কিছু জমি পূর্বে ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়েছে, তার প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। তাছাড়া এখানে বেশ কিছু অবৈধ দখলদারও আছে, তাদেরকে ইতিমধ্যে নোটিশ করা হয়েছে। চাকির পশার নদীর উৎপত্তি ইটাকুড়ি আর প্রবাহ মিলেছে তিস্তায়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, কুড়িগ্রাম। দেশের প্রথম অত্যাধুনিক গ্রিনহাউস গ্যাস নির্গমন নিরূপণ ল্যাব স্থাপন করা হয়েছে বরিশালে। বিজ্ঞানীরা বলছেন এ ল্যাব ২৪ ঘন্টা স্বয়ংক্রিয়ভাবে ধানের ক্ষেত থেকে কতটুকু গ্রিনহাউস গ্যাস নির্গমন হয় তার তথ্য সংগ্রহ করবে, পাশাপাশি নিজে নিজেই সেসব তথ্য বিশ্লেষণ করবে। এর মধ্যে দিয়ে ধান থেকে মিথেন গ্যাস বায়ুমণ্ডলে কতটুকু নির্গত হচ্ছে সহজেই জানা যাবে। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। ধান খেতে বসানো হয়েছে অত্যাধুনিক গ্রিনহাউস গ্যাস নির্গমন নিরূপণ যন্ত্র। ২৪ ঘন্টায় স্বয়ংক্রিয়ভাবে ধানের ক্ষেত থেকে কতটুকু গ্রিনহাউস গ্যাস নির্গমন করে তার তথ্য সংগ্রহ এবং নিজে নিজেই সেসব তথ্য বিশ্লেষণ করছে যন্ত্রগুলো। বরিশাল নগরীর সাগরদী এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ে ধানের জাত গবেষণা প্লটে যন্ত্রগুলোর পাশাপাশি স্থাপন করা হয়েছে ডিজিটাল ল্যাব। ধান থেকে কতটুকু মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড ও পানি নির্গমন হচ্ছে ৩টি মেশিনের মাধ্যমে প্রতি মুহূর্তে তা পর্যবেক্ষণ করছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। বিভিন্ন জায়গায় এটা একটা প্রোপাগান্ডা আছে যে ধান ক্ষেত থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়, ধান গাছ গ্রিনহাউস গ্যাস গ্রহণও করে। তো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা সঠিক তথ্যটা জানতে পারবো। গবেষকরা জানান, বাংলাদেশ ধান উৎপাদন ক্ষেত থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য অন্যতম দেশ হতে পারে না। অত্যাধুনিক এই ল্যাব স্থাপনের ফলে এ বিষয়ে সারা বছরের তথ্য উপাত্ত এবং তার পর্যালোচনা করা যাবে। ধান ক্ষেত কিন্তু কার্বন ডাইঅক্সাইড নেই, সে শুধু নিঃসরণই করে না, সে কিন্তু নেয়, মানে ব্যালেন্স হয় এখানে। তা আমরা দেখবো যে দিন শেষে ব্যালেন্সটা কতটুকু। বরিশালে ১ বছর তথ্য সংগ্রহের পর সারা দেশের বিভিন্ন এলাকায় স্থানান্তর করা হবে ল্যাবটি। এ গবেষণার ফলাফল দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ধান উৎপাদনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব হবে বলে আশা বিজ্ঞানীদের। ধান চাষ করে পরিবেশ নষ্ট হচ্ছে না, বরং ধান চাষ পরিবেশ ধান গাছ আরও আমাদের গ্রিনহাউস গ্যাস অ্যাবজর্ব করে আমাদের পরিবেশকে বরং রক্ষা করতেছে। তো অবশ্যই একটা নতুন গবেষণা একটা দ্বার উন্মোচন হবে বলে আমি মনে করতেছি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের সহায়তায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে ল্যাবটি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ সময়ের বাণিজ্য। দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ ও অকেজো হয়ে পড়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া স্লুইস গেট।
এতে বৃষ্টির পানি আটকে ফসলি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এমনকি পর্যাপ্ত নিষ্কাশন না হওয়ায় মাঝে মাঝে পানি উঠে যাচ্ছে বসত বাড়িতেও। দ্রুত সংস্কার অথবা অপসারণ করে বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। তবে শীঘ্রই সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। প্রায় 6 দশক আগে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়ায় নির্মাণ করা হয় একটি স্লুইস গেট। দীর্ঘদিন সংস্কার না করায় গেটটির 15টি কপাটের মধ্যে বেশিরভাগই অকেজো। স্লুইস গেটটি দিয়ে গলাচিপা সদর ইউনিয়ন, পানপট্টি ইউনিয়নের রতনদি ও তালতলি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় বর্ষা মৌসুমের পানি নিষ্কাশন হয়। এছাড়া স্লুইস গেটের উপর দিয়ে গলাচিপা ও রাঙাবালি উপজেলার বাসিন্দারা যাতায়াত করেন। বর্তমানে অকেজো হওয়ায় বৃষ্টির পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে ফসলি জমিতে, এমনকি মাঝে মাঝে পানি উঠে যাচ্ছে বসত বাড়িতেও। অন্যদিকে জরাজীর্ণ হওয়ায় যাতায়াত করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক জায়গায় ভাঙ্গে গেছে, কৃষক অনেক লস হইতেছে। অকাজা হয়ে রয়েছে, পানি উঠলে নামে না, রোয়া ফাতা পচে যাইতে আছে, পানি উড়াইতেও পারতে আসি না, নামাইতেও পারতে আসি না। তলাই গেলে মাছ, আমাদের চাষ করা মাছ নামিয়ে যায়। বর্ষাকালে যে অবস্থা, যে পরিস্থিতি ভয়াবহ, বাড়ি ঘরে পানি উঠতে যায়, আমরা চলাফেরা অনেক কষ্ট হয়। রাস্তাটাও ভেঙে গেছে কিছু কিছু জায়গা। ভিতরে আমার কৃষি মানুষে কোনো সময় পানি পায়, কোনো সময় পায় না। এই সুলিজের রিপেয়ারিং কাজ চলুক, নতুন করে সংস্কার। বারবার জানানোর পরও সমাধান মেলেনি বলে জানায় কৃষি বিভাগও। পানি উন্নয়নকে বারবার মৌখিক এবং লিখিতভাবেও জানিয়েছি। এমনকি জেলা উন্নয়ন সমন্বয় সভাও বিষয়টিতে আলোচনা হয়েছে যে এটা দ্রুততার সহিত তারা আমাদেরকে মেরামত করে দেয়। মেরামত করে দেওয়ার ফলে কৃষকরা ওই এলাকার লাভবান হতে পারবে, তারা উৎপাদন অব্যাহত রাখতে পারবে। তবে শীঘ্রই স্লুইস গেটটি সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। খুব শীঘ্রই কাজগুলো শুরু হবে। কাজগুলো শুরু হলে আমাদের বোয়ালিয়া স্লুইস গেট সহ এই গলাচিপা উপজেলার যে স্লুইস গেট, যেগুলো মেজর যে স্লুইস গেট, সেগুলো 10টা স্লুইস গেট মেরামত করা হবে এবং আরও 3টে স্লুইস গেট নতুন করে নির্মাণ করা হবে। কৃষি বিভাগের তথ্য মতে বোয়ালিয়া স্লুইস গেটের আওতায় 3,500 হেক্টর ফসলি জমি রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। সংস্কারের অভাবে বরগুনার অধিকাংশ সড়কের বেহাল দশা, এতে বেড়েছে নাগরিক ভোগান্তি। এলজিইডি বলছে প্রতি বছর এই খাতে 300 কোটি টাকার বেশি বরাদ্দ প্রয়োজন হলেও চলতি অর্থ বছরে মিলেছে মাত্র 35 কোটি টাকা। খানাখন্দ ভরা সড়কে ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। নিয়মিত সংস্কার না হওয়ায় বরগুনার অধিকাংশ সড়কের বেহাল দশা। সড়কের বেশিরভাগ পিচ উঠে গেছে, তৈরি হয়েছে ছোট বড় গর্ত, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে ভোগান্তিতে বাসিন্দারা। গাড়ি চালাইতে গাড়ি ভাঙ্গে যায়, গাড়ির তো ক্ষতি হয়, নিজের শরীরেরও ক্ষতি হয়। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সে যে হসপিটালে নিয়ে যাব সেই ব্যবস্থাটাও এখন খুব একটা ভালো নেই। এলজিডি বলছে জেলায় 1430 কিলোমিটার পাকা সড়ক রয়েছে। প্রতি 3 বছর পর পর এসব সড়ক সংস্কার করা প্রয়োজন পড়ে। সেই হিসেবে চলতি বছর 477 কিলোমিটার সড়ক সংস্কার করা খুবই জরুরি। এজন্য দরকার 310 কোটি টাকা, কিন্তু এর বিপরীতে বরাদ্দ মিলেছে মাত্র 35 কোটি টাকা, যা দিয়ে মাত্র 70 কিলোমিটার সড়ক সংস্কার করা সম্ভব। অর্থ সংকটের কারণে অধিক গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে এলজিইডি। বরগুনা জেলায় এই যে বরাদ্দের খাতে যে বরাদ্দ, এটা যেন মেইনটেন্স খাতে বরাদ্দ যেন বাড়ানো হয়, তাহলে আমরা সকল রাস্তা পর্যায়ক্রমে মেইনটেইন করে পুরো শহরকে চলাচল উপযোগী রাখতে পারবো। এলজিইডির তথ্য মতে বরাদ্দ বাড়ানোর জন্য 80 কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। সময় সংবাদ, বরগুনা। ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার বাজার। স্থানীয় বিভিন্ন হাট বাজার থেকে আমরা কিনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন পাইকাররা। তবে এবছরের শুরুতে তীব্র খরা, অতিবৃষ্টি ও বন্যায় ফলন কম হওয়ায় দাম কিছুটা কম বলছেন বাগানীরা। আর কৃষি বিভাগ বলছেন উৎপাদন খরচ কম হওয়ায় দিন দিন বাড়ছে এই ফলের বাগান। পলাশার পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ভাসমান বাজারে চলছে আমড়া বেচাকেনা। নৌকা থেকে কিনে জল ও স্থল পথে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। ভাদ্র মাসের শুরু থেকে ঝালকাঠিতে জমতে থাকে আমড়ার বেচাকেনা, চলে টানা 2 মাস। বর্তমানে জেলার সদর উপজেলার বিভিন্ন হাটে জমে উঠেছে এ ফলের বাজার। চলতি মৌসুমের শুরুতে 800 থেকে 1000 টাকা মন দরে পাইকারিতে আমড়া বিক্রি হচ্ছে। তবে এবছরের শুরুতে তীব্র খরা, অতিবৃষ্টি ও বন্যায় ফলন কম হওয়ায় দাম কিছুটা কম বলছেন বাগানীরা।
800, 900, 1000, 1100 টাকা এরকম দর আছে। যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, তারপর সেকশন, বাইপেল, কারণ বাজার আর চট্টগ্রাম এইসব এলাকায় আমাদের মাল সাপ্লাই হয়। কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ কম হওয়ায় প্রতি বছরই বাড়ছে আমড়ার বাগান। ফলটি উৎপাদনে বাগানীদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। আমরা সংগ্রহের পরেও অনেক দিন রেখে এটি বাজারে কিন্তু বিপণন করা সম্ভব হয় এবং আমরাই কিন্তু অন্যান্য ফসলের তুলনায় লাভও বেশি হয়ে থাকে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ঝালকাঠিতে আমড়া উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,৫০০ মেট্রিক টন। সময় সংবাদ, ঝালকাঠি। এদিকে চলতি মাসেই নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিতে পারে মালদ্বীপ। অনুমোদিত হয়েছে প্রেসিডেন্ট কর্তৃক দেশটির কর্মসংস্থান আইনের ৮ম সংশোধনী। দেশটির বর্তমান সরকারের কোটা পদ্ধতি সংশোধনে পুনরার আশার আলো দেখছেন প্রবাসীরা। তবে আগ্রহী কর্মীদের কর্মসংস্থান যাচাই বাছাইয়ের মাধ্যমে মালদ্বীপে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। ভিসা চালুর ৩ মাস পরই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ স্থগিত করে মালদ্বীপ। বাংলাদেশি কর্মীরা মালদ্বীপে কাজ করতে আগ্রহী হলেও দেশটির সরকারের নির্ধারিত কোটা পদ্ধতি বাধা হয়ে দাঁড়ায়। মালদ্বীপের আইনে দেশ প্রতি বরাদ্দ ছিল মাত্র ১ লাখ কর্মী। সে অনুযায়ী কর্মী পাঠায় বাংলাদেশ। এবার কোটা পদ্ধতির পরিবর্তে নতুন নিয়মে বৈধ উপায়ে কর্মী নেবে দেশটি। থাকছে না কোনো নির্দিষ্ট সংখ্যার বাধা ধরা নিয়ম। প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু দেশটির কর্মসংস্থান আইনের ৮ম সংশোধনীর অনুমোদন দিয়েছেন। নবগঠিত মন্ত্রিসভা কমিটি যাচাই বাছাই করে নিয়ম মেনে কর্মী নিয়োগ দেবে বলে সংশোধনীতে উল্লেখ করা আছে। বেতনের অনিয়মের পাশাপাশি কোম্পানিগুলো যে কোনো অবৈধ পন্থার সাহায্য নিলেই গুনতে হবে ৫০,০০০ রুপিয়া জরিমানা। আইন অমান্যকারী প্রতিষ্ঠান নতুন করে কর্মী নিয়োগ দিতে পারবে না। দেশটির বর্তমান সরকারের কোটা পদ্ধতি সংশোধনে পুনরায় আশার আলো দেখছেন প্রবাসীরা। ১ লক্ষ শ্রমিকের যে কোটা সিস্টেমটা ছিল সেটা রিসেন্টলি ওদের মন্ত্রণালয় উঠাই দিয়েছে। এখন ক্যাবিনেটের মাধ্যমে যে দেশে থেকে যতটুকু প্রয়োজন সেই শ্রমিক আনতে পারবে। মালদ্বীপে আসতে ইচ্ছুক প্রবাসীদের ভিসা যাচাই বাছাই করে বৈধ পথে দেশটিতে পাঠাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানান প্রবাসীরা। বৈধ কিছু লোক ছিল তাদেরকে ফাটাই দিতেছে, তাদের কারণে এখন আমাদেরও সমস্যা হইতেছে। তো আমি আসলে বর্তমানে আমাদের যে অন্তর্বর্তীকালে যে সরকার আছে তার কাছে আমরা রিকোয়েস্ট করব মালদ্বীপে তারা কি বৈধভাবে আসতেছে না অবৈধভাবে বা ফ্রি ভিসা আসতেছে এগুলো যাচাই বাছাই করে যেন তাদেরকে পাঠানো হয়। মালদ্বীপে কাজের ভিসায় আসতে ইচ্ছুকদের দুই দেশের সরকারি নির্দেশনা মেনেই আসার পরামর্শ দিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। আমরা বাংলাদেশ থেকে যারা নতুনভাবে মালদ্বীপে কাজ করতে আসবেন অবশ্যই তারা সঠিকভাবে যাচাই বাছাই করে কোম্পানি সম্পর্কে খোঁজখবর নিয়ে এবং আপনার যে ভিসা সেটি যাচাই করে আমাদের বিএমইটি ক্লিয়ারেন্সে নিয়ে তারপরেই মালদ্বীপে আসবেন। কর্মসংস্থান আইনের সংশোধনী খসড়া তৈরির তারিখ থেকে ৩ মাসের মধ্যে সরকারি গেজেট প্রকাশ করে নতুন কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। সময় সংবাদ, মালদ্বীপ। ইউক্রেনের $1,000 কোটি খনিজ সম্পদ চায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সুবিধার জন্য কিয়েভের খনিজ সম্পদের দরকার। এর বদলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে ইউক্রেনের যত সামরিক অস্ত্র দরকার সব সরবরাহ করা হবে। এর আগে গত সপ্তাহে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, কিয়েভের খনিজের উপর পশ্চিমাদের নজর রয়েছে। কথিত আছে নিজেদের স্বার্থের বাইরে কাউকেই সহযোগিতা করে না যুক্তরাষ্ট্র। যেমন গত বছর জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিনিধি জন বোল্টন বলেছিলেন, স্বার্থে আঘাত লাগলে যে কোনো দেশের সরকারও পতন করায় মার্কিন সরকার। এবার তারই প্রমাণ মিলল মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের কথায়। সম্প্রতি এই মার্কিন সিনেটর খোলাখুলি বলেন, ইউক্রেনে $1,000 কোটি খনিজ সম্পদ রয়েছে যা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে সচল রাখতে মার্কিন সরকারের প্রয়োজন। তিনি আরও বলেন, এর বদলে রাশিয়াকে পরাস্ত করতে যে পরিমাণ সমরাস্ত্র দরকার সব সরবরাহ করা হবে কিয়েভকে। এর আগে যুক্তরাষ্ট্রের সত্যিকারের লক্ষ্য নিয়ে দেশটির প্রশাসনের কেউই এত খোলাখুলিভাবে মুখ খোলেননি। কিয়েভে সফরকালে এই সিনেটর শত বাধা বিপত্তির পরেও মস্কোর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনের প্রশংসাও করেন। যদিও গত সপ্তাহে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, কিয়েভের খনিজের ওপর পশ্চিমাদের নজর রয়েছে।
সামাজিক মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে মেদভেদেভ বলেন, আগে ইউক্রেনের খনিজ সম্পদের পরিমাণ ছিল প্রায় $15 ট্রিলিয়ন মতো, কিন্তু বর্তমানে লুহানস্ক ও দোনেৎস্কেই রয়েছে প্রায় $8 ট্রিলিয়ন খনিজ সম্পদ। এর মানে ইউক্রেনের মোট খনিজের অর্ধেক রয়েছে দনবাসে। সুতরাং এই খনিজগুলো পেতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে উদ্বুদ্ধ করতে হবে। তারা নির্লজ্জের মতো সরাসরি সেটাই করছে বলে কটূক্তি করেন মেদভেদেভ। নাদিম মারজান, সময় সংবাদ। আরও বড় পরিসরে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশের প্রকৌশলীরা। নিজেদের সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে আগ্রহের কথা জানান তারা। প্রকৌশলীরা বলেছেন, আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নতুন বিপ্লব হিসেবে রিয়েল আই নামে অসম্ভব শক্তিশালী এক নতুন প্রযুক্তির আবির্ভাব হচ্ছে, যা দারুণ ক্ষমতা নিয়ে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে নাটকীয়ভাবে পাল্টে দেবে মনুষ্যর জীবনযাপন। ক্যালিফোর্নিয়া থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, সংক্ষেপে AABEA, যুক্তরাষ্ট্রে প্রকৌশল, স্থাপত্য ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বাংলাদেশিদের সংগঠন এটি। সহস্রাধিক বাংলাদেশি প্রকৌশলী যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি দপ্তরে উচ্চ পদে কাজ করছেন বেশ সফলতার সাথে। তবে প্রবাসে থেকেও এক মুহূর্তের জন্য যেন ভুলছেন না প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। সুযোগ পেলেই হাত বাড়িয়ে দিচ্ছেন যে কোনো প্রয়োজনে। ক্যালিফোর্নিয়ায় AABEA এর 3 দিন ব্যাপী দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে নিজেদের আগ্রহের কথা জানান প্রকৌশলীরা। আমাদেরকে যদি গভর্নমেন্ট এই সুযোগটা দেয় তাহলে তো ডেফিনেটলি আমরা চাইবো বাংলাদেশের জন্য কিছু করতে, কারণ আফটার অল আমরা সবাই বাংলাদেশ। আমরা কোনো কন্ডিশন নিয়ে সাপোর্ট দিব না, আমরা আনকন্ডিশনাল সাপোর্ট দিব। ইনশাল্লাহ আমরা যে কোনো প্রজেক্টে বাংলাদেশে কাজ করার জন্য প্রস্তুত। এই আয়োজনে আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। প্রযুক্তির ক্ষেত্রে যুগান্তকারী অভিনব উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা জীবন বদলে দিচ্ছে প্রতিনিয়ত। আগামী 10 বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা কোন পর্যায়ে পৌঁছাবে তা নিয়ে বিজ্ঞানী কিংবা বিশেষজ্ঞদের কৌতূহলের কোনো কমতি নেই। তাঁদেরই একজন ভাইল ফরমিয়ন নামে এক অধরা কণার অস্তিত্ব আবিষ্কারক, যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইউজিন হিগিংস অধ্যাপক। বাংলাদেশি এই গবেষক আগামীর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জানালেন বিস্ময়কর তথ্য। এআই থেকে রিয়েল আই এর দিকে যেতে পারবো, রিয়েল ইন্টেলিজেন্ট মেশিন তৈরি করতে পারবো 20-30 বছরের মধ্যে। কিছুটা এই মেশিনগুলো হয়তো মানুষের লেভেলে ফুললি কাজ করবে না, কিন্তু কিছু মানুষের ফাংশন হয়তো করতে পারবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বব্যাপী প্রায় 5.5 কোটি মানুষ ডিমেনশিয়া বা স্মৃতিলোপ রোগে আক্রান্ত। বর্তমান বিশ্বে 7ম মৃত্যুর প্রধান কারণ এটি। মানুষের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি ও ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়া বিলম্ব করতে ইঞ্জিনিয়ারিং তত্ত্ব তুলে ধরেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানাস শ্যাম্পেনের মেকানিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক। ডিমেনশিয়াটা ডিলে করতে পারি, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা প্রসেস দিয়ে আমার শরীরে এই ডিমেনশনটা ডিলে হচ্ছে। তো এটি হচ্ছে আমাদের মেইন কন্ট্রিবিউশন। যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীদের জাতীয় কনভেনশন ও সংগঠনের 40 বছর পূর্তি উৎসব শেষ হয় স্থানীয় সময় রোববার। এবার 5 বিশিষ্ট প্রকৌশলীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনের গালা নাইটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কুমার বিশ্বজিৎ। অনেকটা কাকতালীয়ভাবে নিজের সঙ্গীত জীবনের 40 বছর পূর্তি পালনে সুরের জাদুতে মুগ্ধ করেন দর্শকদের। প্রকৌশলীদের মিলনমেলায় অংশ নিয়ে বাংলাদেশি প্রকৌশলীরা জানিয়েছে যে তারা তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে যেভাবে যুক্তরাষ্ট্রকে সেবা দিয়ে যাচ্ছে, ঠিক সেইভাবে বাংলাদেশকেও সেবা দিতে আগ্রহী। লস্কর আল মামুন, সময় সংবাদ, হোটেল শেরাটন, চেরিটোস, ক্যালিফোর্নিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ব্যাংকের টাকা রাখা ফেরত পাওয়া নিয়ে গ্রাহকের দুশ্চিন্তার কিছু নেই, জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জুলাই মাসের তুলনায় অগস্টে কমেছে মূল্যস্ফীতি। যুক্তরাষ্ট্র থেকে জিএসপি ফিরে পাওয়ার সবুজ সংকেত পেল বাংলাদেশ। রপ্তানি আয়ের তথ্যে গড়মিল ঠেকাতে উদ্যোগ অন্তর্বর্তী সরকারের, জানালেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা।
এবং আমদানিকারক ছাড় না করায় চট্টগ্রাম কাস্টমসে নিলামে উঠছে ৩৯৯টি গাড়ি। আছে এমপি কোটায় আসা ২১ কোটি টাকা মূল্যের দুটিও। নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান ব্যবসায়ীদের। এই ছিল সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।